লোকসভা ভোটের চতুর্থ পর্যায়ের ভোট শেষ। আর মাত্র 3টে দফার ভোট আছে। এই মুহূর্তে এই ভারতবর্ষের সবচেয়ে বড় খবর এটাই যে নতুন কোন সরকার শপথ নিতে চলেছে। মোদী সরকারের তৃতীয় ট্রামকে আমরা দেখতে পাবো। কিন্তু আমাদের রাজ্যে সবচেয়ে বড় খবর কি, সেটা মনে হয় আজকে তার কিছুটা ঝলক এই বাংলার মানুষ দেখতে পেল। আজকের সবচেয়ে বড় খবরটা কি, সন্দেশখালীতে আবার নারীদের বিদ্রোহ শুরু হয়েছে। ভোটের পরে ভোট পরবর্তী সন্ত্রাস চতুর্থ দফার ভোটের পরেই শুরু হয়ে গেছে। কিন্তু তার চেয়েও যে বড় খবর একটা আমাদের বাংলায় রয়েছে যে কয়লা পাচার মামলায় জামিন পেলেন মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। কেন বলছি এটা সবচেয়ে বড় খবর? এটা সবচেয়ে বড় খবর এই কারণে যে যে বিচার ব্যবস্থা, আইন কানুন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যাদের উপর আমাদের আশা ভরসা, তারা কি নিজেদের কাজ ঠিকমতো করতে পারছে? কয়লা পাচার মামলা যার সঙ্গে বড় বড় মাথারা জড়িত, এবং আপনারা জানেন ইডি সিবিআইয়ের খাতায় এই মুহূর্তে তৃণমূলের দ্বিতীয় পার্সন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এই কয়লা পাচার মামলায়। তাকে বারবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদৌ কি এই মামলার কোনো ফলাফল হবে? তদন্ত শেষ করে চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু করে অপরাধীদের সাজা দিতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? আপনাদের কি এখনো তাই মনে হয়? আমার এখন আর তা মনে হয় না। আমি আমার দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি, দেশের আইন কানুনকে ভালোবাসি, দেশের যে সমস্ত সংস্থা কাজ করে যাচ্ছে তাদেরকে পছন্দ করি। কিন্তু এই মুহূর্তে আজকের দিনের পর কোথাও যেন মাথার মধ্যে প্রচুর প্রশ্নের জন্ম দিচ্ছে যে সত্যি কি এই বাংলায় কয়লা পাচার কাণ্ডের আদৌ কোনো সুরাহা হবে? অনুপ মাঝি লালা জামিন পেয়ে গেলেন। কয়লা পাচার মামলা কত কোটি টাকার ঘোটালা? 20,000 কোটি টাকার নাকি ঘোটালা হয়েছে। আর এই 20,000 কোটি টাকার ঘোটালায় যাদের নাম সবচেয়ে উপরে উঠে এসছে, একজন হলেন প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা, আর দুজন হলেন একজন রাজনৈতিক ব্যক্তি, তার নাম একটু আগে আপনাদের বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান অভিযুক্ত হিসেবে নাম উঠে এসছে। তাদের দুজনকে এখনো টিকেই ছুতে পারলো না সিবিআই। আর আজকে সেই অনুপ মাঝি জামিন পেয়ে গেল। কয়লা পাচার কাণ্ড কি আছে এই কয়লা পাচার কাণ্ডে? কেন এরা জামিন পেয়ে যাচ্ছে? সবটা শোনাবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের, ভারতের অর্থনৈতিক দিক দিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, যে খবর আপনারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো মেন স্ট্রিম মিডিয়া পাবেন না, সেই গুরুত্বপূর্ণ খবর আপনারা শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কয়লা পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেল প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। 3.5 বছর তাকে সিবিআই ধরতে পারেনি, কারণ তাকে সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিয়ে রেখেছিল। আমাদের দেশের সুপ্রিম কোর্ট এখন 20,000 কোটি টাকার অভিযুক্ত কয়লা পাচারকারীকেও রক্ষা কবচ দিয়ে রাখে, এবং সিবিআই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। রক্ষা কবচ না থাকলেও ইডি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এটাই হচ্ছে এখন আমাদের দেশের বিচার ব্যবস্থা, আমাদের দেশের আইন ব্যবস্থা, এবং সিবিআই এবং ইডি আধিকারিকদের এই বাংলায় কাজকর্ম। প্লিজ সেটিং বলবেন না, ওই এক পুরনো শব্দ বারবার তুলবেন না। কিছু হলেই সেটিং দিয়ে বিষয় ঘোরাবার তাল একদম করবেন না। এই প্রতিবেদন আপনাদের শেষ অবধি শুনতেই হবে। অনুপ মাঝি ওরফে লালা, কি অভিযোগ তার বিরুদ্ধে? 20,000 কোটি টাকার একটা বিশাল সম্পত্তি চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। একটা প্যারালাল ইকোনমি চালিয়েছে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে। কত লোক কাজ করতো তার আন্ডারে? সিবিআই যেটা রিপোর্ট, তাতে 60,000 লোক তার ডাইরেক্ট পেরোলে ছিল। কয়লা পাচার করতে 60,000 লোক ডাইরেক্ট পেরোলে ছিল, আরো 40,000 লোক ইনডাইরেক্ট ভাবে তার সঙ্গে কাজ করত। মোট 1 লাখ মানুষের সে ইনকাম করে দিত। তার বাড়ি ছিল পুরুলিয়ার নিতুরায় এই অনুপ মাঝির। গোটা আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, একদম পুরুলিয়া থেকে এদিকে আসানসোল, দুর্গাপুর, অন্ডাল অব্দি তাদের রাজত্ব ছিল। তার সঙ্গে ছিল আরো কয়েকজন, বিশেষ করে জয়দেব মন্ডল, এবং তাদের এই সাম্রাজ্যে ওখানকার বেকার যুবকরা একেবারে খুশি ছিল। তারা একে রাজা বলতো। স্বাভাবিক ব্যাপার, যেখানে এত বেকারত্ব, ইনকাম নেই, সেখানে 1 লাখ লোকের কর্মসংস্থান করে দেওয়া, ইললিগাল কোল থেকে, অবৈধ কয়লা থেকে, যতই সেটা দেশের ক্ষতি করুক না কেন, বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে রাখতো এই অনুপ মাঝি ওরফে লালা। কবে এই মামলা শুরু হয়?
2017 সালের 15ই জুলাই মেজিয়া থানায় কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে মামলা দায়ের হয়। 2020 সালে এই মামলা তদন্তভার নেয় সিবিআই। এটা 2024-এর মে সিবিআই এর বিশেষ আদালতে অনুপ মাঝির শর্ত সাপেক্ষে জামিন হয়ে গেল। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্তকে একদিনও সিবিআই গ্রেপ্তার করতে পারলো না, একদিনও জেলে গেল না। ব্যক্তিগত 10 লাখ টাকার বন্ডে নাকি তাকে জামিন দেওয়া হয়েছে। এরপরে এই মামলার ট্রায়াল শুরু করতে বলেছে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। সিবিআই কে বলেছে 3.5 বছর একটা অভিযুক্ত কয়লা পাচারকারীকে সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিয়ে রাখলো, তার বিরুদ্ধে আপনারা কিছুই করলেন না। কি অদ্ভুত কাণ্ড নয়? সিবিআই, ইডি গোটা দেশে এত ভালো কাজ করে, শুধু এই বাংলায় ঢুকে পড়লেই সিবিআই এবং ইডির আধিকারিকদের যে কি হয়ে যায় বুঝতে পারি না। গোটা ভারতবর্ষে সিবিআই এবং ইডির আধিকারিকরা হলেন দুর্দান্ত, এফিসিয়েন্ট, এত ভালো অফিসার হয় না, অসাধারণ কাজ। মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আর এই বাংলায় যখনই সিবিআই ইডি ঢুকে পড়ছে তখনই তাদের মতন অপদার্থ, অযোগ্য, কিছুই না জানা সরকারি অফিসার কোথা থেকে চলে আসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অনুপ মাঝির সম্পত্তি, কত সম্পত্তি তার? সিবিআই রিপোর্টে উঠে এসছে তার সম্পত্তির পরিমাণ প্রায় 2000 কোটি টাকা। তার এখন অব্দি তার 175 কোটি টাকার বেশি সম্পত্তি ইডি সিজড করেছে। একজন ব্যতিক্রমী ব্যক্তিকে আমি চিনি, যার পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, যার কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, অথচ ভারতবর্ষে একমাত্র ব্যতিক্রম ছিলেন এই লোকটি, যাকে গ্রেপ্তার করা হয়নি পিএমএলএ তে যার সম্পত্তি বাজেয়াপ্ত করার পরেও। তাকে আপনারা সবাই চেনেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি, ভারতবর্ষের রেকর্ড। আরেকজন ব্যতিক্রমীকে আমরা খুঁজে পেয়েছি, অনুপ মাঝি ওরফে লালা। সিবিআই রিপোর্টে উঠে এসছে তার প্রায় 2000 কোটি টাকার সম্পত্তি। ছেড়ে দিন, 175 কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে, কিন্তু যাকে ইডি কখনো গ্রেপ্তার করেনি। অথচ ইডি গ্রেপ্তার করতে পারতো, কারণ ইডির বিরুদ্ধে তাদের কাছে কোনো রক্ষা কবচ ছিল না। কেন সিবিআই ইডি তাদেরকে গ্রেপ্তার করে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। শর্ত সাপেক্ষে অনুপ মাঝিকে আজকে জামিন দেয়া হলো। বাড়িতে থাকতে হবে, বাড়ির বাইরে বেরোতে পারবে না। এরপরে চার্জশিট দেয়া হবে, ট্রায়াল শুরু হবে, ট্রায়াল শুরু হলে তাকে কোর্টে আসতে হবে। এই কাণ্ডে আরো 3 জন ছিলেন লালার সঙ্গী, তারাও প্রায় সকলে জামিন পেয়ে গেছেন। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার নিতুরিয়া থানায় এই লালার বাড়ি। এরপরে এই লালা কয়লা পাচার কাণ্ডের পর দেখতে পেলাম সম্প্রতি খুন হওয়া সিন্ডিকেট ব্যবসায়ী রাজু ঝা, তার সঙ্গে যোগাযোগ ছিল। গরু পাচার কাণ্ডে এনামুল হকের সঙ্গে যোগাযোগ ছিল। এই এনামুল হকের যে নেটওয়ার্ক, তার সঙ্গে যোগাযোগ রেখে এই গোটা ভারতবর্ষে কয়লা পাচার করত। আর এই পাচার কাণ্ডে নাম উঠে এসছে কার কার? প্রথম দিকে সিপিএম আমলে নাম উঠে এসেছিল বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে, তারপরে মলয় ঘটক, তারপর বিনয় মিশ্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত যাদিকে শুধু জেরা করা হয়েছে, যাদিকে গ্রেপ্তার করার কোনো সুযোগ পায়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কোল স্ক্যাম, 20,000 কোটি টাকার কয়লা কেলেঙ্কারি, এবং যার মূল অভিযুক্ত যারা, তারা কোনোদিন জেল খাটেননি। ভাবতে পারছেন? আমাদের রাজ্যে যেখানে সামান্য খবর করে সাংবাদিকদের জেলে পাঠানো হয়, সেখানে 20,000 কোটি টাকার কয়লা কেলেঙ্কারিতে যারা যুক্ত, তারা কোনোদিন জেলে যাননি। কি অদ্ভুত বিচার না? টাকা সব কিনতে পারে, টাকা আছে তো আপনার সব আছে, টাকা আছে তো বিচার আপনার জন্য, টাকা আছে আইন আদালত আপনার জন্য, টাকা আছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আপনার জন্য। সামান্য খবর করে এই রাজ্যে সাংবাদিকরা জেলে চলে যায়। 20,000 কোটি টাকার কয়লা দুর্নীতি করে তাদের মূল অভিযুক্তরা কখনো জেলে যায়নি। 175.56 অর্থাৎ 175 কোটি 56 লক্ষ টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে এই অনুপ মাঝির, যে কোনোদিন জেলে যায়নি। ভাবতে পারছেন? এটা হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা। অনুপ মাঝির 4 সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছিল: জয়দেব মন্ডল, নীরদ বরণ মন্ডল, গুরুপদ মাঝি এবং নারায়ণ নন্দা। কয়েক মাসের মধ্যেই তারা জামিন পেয়ে যান, এবং এখন অব্দি একমাত্র এই গুরুপদ মাঝি, যেটুকু আমরা খবর পাচ্ছি, তিনি তিহার জেলে আছেন। বাকি সবাই জামিন পেয়ে গেছেন। তার আরেক সঙ্গী জয়দেব মন্ডল, এই জয়দেব মন্ডল এবং অনুপ মাঝি ওরফে লালা, এরাই আসানসোলের এবং দুর্গাপুরের অন্ডালের পুরো কয়লা ব্যবসাটা দেখতেন। এই জয়দেব মন্ডলকে আপনাদের মনে আছে কলকাতার
নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ব্যাগে ছিল, কয়েকটি ব্যাগে ছিল কয়েকশো কোটি টাকা এবং ছিল ইলিগাল আর্মস, বেআইনি অস্ত্র ছিল এই জয়দেব মন্ডল। তাও 3 থেকে 4 মাসের মধ্যে জামিন পেয়ে যায়। ভাবুন, একটা মাত্র আর্মস রেখে সঞ্জয় দত্তের মতন অত বড় একজন খ্যাতনামা ব্যক্তি কত বছর জেলে কাটিয়েছেন। তবু তার বাবা সুনীল দত্তর হস্তক্ষেপে তার পাওয়ার ছিল বলে সঞ্জয় দত্ত এখন জেলের বাইরে, তাও এত বছর গারদে কাটানোর পর। কিন্তু আমাদের বাংলায় নিয়ম কানুন সম্পূর্ণ আলাদা। জয়দেব মন্ডল টাকা এবং ইললিগাল আর্মস নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলো, 4 মাসের মধ্যে ড্যাং ড্যাং করে জামিন পেয়ে গেল। কি করে হয় আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ আমি আইনজীবী বা আইনের বিশেষজ্ঞ নই। কি করে হয় সেটা এবার আপনাদের ঠিক করতে হবে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক গতকাল রাজেশ চক্রবর্তী পরিষ্কার জানিয়েছেন যে সিবিআই কে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা তো কিছুই করেন না। একজন অভিযুক্ত কয়লা পাচারকারী 3.5 বছর সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে বসে রইল, আপনারা কিচ্ছু করলেন না। কোল স্ক্যাম, 20,000 কোটি টাকার কেলেঙ্কারি 2 দশক ধরে চালিয়েছে। প্রথমে সিপিএম এর আমলে, তারপরে তৃণমূলের আমলে। আপনারা আবার পরিবর্তনের সরকারকে ভোট দিয়েছেন। কি পরিবর্তনটা হয়েছে? এই অনুপ মাঝি এবং জয়দেব মন্ডল সিপিএম এর আমলেও কয়লা পাচার করত, তৃণমূল আসার পর তৃণমূল আমলেও কয়লা পাচার করছে। ব্যতিক্রম পরিবর্তন শুধু কি হয়েছে? আপনারা ভোট দিয়ে পরিবর্তনের সরকার এনেছিলেন, কি পরিবর্তনটা হয়েছে? আগে টাকা যেত তৃণমূল, আগে টাকা যেত সিপিএম এর নেতাদের কাছে, এখন টাকা যায় তৃণমূলের নেতাদের কাছে। কত টাকা যেত, কত ইনকাম ছিল এই অনুপ মাঝি জয়দেব মন্ডলের এই বড় সিন্ডিকেটের? সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে এদের ডেলি টার্নওভার ছিল প্রায় 100 থেকে 150 কোটি টাকা, কখনো বেশি হতো 100 থেকে 200 কোটি টাকা নাকি এদের পার ডে ট্রানজাকশন ছিল। পার ডে 100 কোটি টাকার কয়লা এরা বেচত। মাসের শেষে ইনকামটা ভাবুন, বছরের শেষে ইনকামটা ভাবুন। তৃণমূল নেতাদের কত টাকা দিত? একেবারে ছোট লেভেল থেকে, পুরসভা পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক, লোকসভার সাংসদ এবং এই বিনয় মিশ্র এবং অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই রিপোর্টে যেটা উঠে এসছে তাতে এরা মাত্র 2 দিনের ইনকাম খরচা করত নেতাদের পেছনে, অর্থাৎ ওই 150 থেকে 200 কোটি টাকা খরচা করত নেতাদের পেছনে। আর বাকি 2 দিনের ইনকাম এরা খরচা করত পুলিশ এবং প্রশাসনের পেছনে। একেবারে নিচে তলার কনস্টেবল থেকে শুরু করে, থানার ওসি থেকে শুরু করে একেবারে এই রাজ্যের পুলিশের টপ লেভেলের মাথাদের এই টাকা যেত। সিবিআই রিপোর্ট বলছি, আমি বলছি না। 4টে দিনের ইনকাম এরা খরচা করত পুলিশ এবং নেতাদের পেছনে। বাকি 26 দিনের ইনকাম খুব কম করে হলো 2,600 কোটি টাকা। পার ডে 100 কোটি টাকার বেশি ট্রানজাকশন হতো। ভাবতে পারছেন? 10 বছরের বেশি এরা এই ট্রানজাকশন চালিয়ে গেছে। 1 লাখের বেশি কর্মী এদের সঙ্গে কাজ করত। 60,000 ছিল ডাইরেক্ট পেরোলে, 40,000 ছিল ইনডাইরেক্ট। অবাক করার বিষয় এটাই, যাদের বিরুদ্ধে সবচেয়ে মূল অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদেরকে সিবিআই কোনোদিন গ্রেপ্তারই করতে পারেনি। এই হচ্ছে আমাদের রাজ্যে সিবিআই এবং ইডি হাল। 2020 19 অক্টোবর প্রচুর ড্রাইভার এবং লরিকে আটক করলো ধানবাদের কিছু অফিসার। সৎ অফিসার তো আজও থাকে। ডায়লগটা তো এমন নয় যে মেরা ভারত মহান, সব মেসে সব বেঈমান। আসলে মেরা ভারত মহান, সব মেসে 99 বেঈমান। আর ওই যে 1% সৎ, তাদের হাতেই এই অনুপ মাঝি এবং জয়দেব মন্ডলের সাম্রাজ্য কথা সামনে আসে। কিভাবে এই কয়লা কেলেঙ্কারি করে পার ডে প্রতিদিন 100 থেকে 150 কোটি টাকার ইনকাম এরা করত, সেই রিপোর্টটা সিবিআই জমা করেছে আদালতে। অনুপ মাঝি ওরফে লালা কি করতো? আগে মাছ বিক্রেতা ছিল। আমাদের রাজ্যে আবার মাছ বিক্রেতাদের বেশ রমরমা। 2 জন মাছ বিক্রেতাকে আমি চিনি, যাদের মধ্যে একজন গরু পাচারে যুক্ত, একজন কয়লা পাচারে যুক্ত। মাছ বিক্রেতা অনুব্রত মন্ডল, মাছ বিক্রেতা অনুপ মাঝি ওরফে লালা, যাদের 10 বছরের মধ্যে মাছ বিক্রেতা থেকে একবারে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। শুধু অনুব্রত মন্ডল জেলে আছে, আর অনুপ মাঝিকে কোনোদিন জেলে যেতে হয়নি। কোল মাইন্স, পারবেলিয়ার এই যে কোল মাইন, যেটা ছিল সবচেয়ে দামি কয়লা পাওয়া যেত, সেখান থেকে হাতে করি এই মাছ বিক্রেতা অনুপ মাঝির। মাছ বিক্রেতা থেকে সোজাসুজি কয়লার চোরা কারবারি।
পারবেলিয়া থেকে শুরু হলো এই ব্যবসা, তারপরে একেবারে দুর্গাপুর অব্দি, পুরুলিয়া থেকে দুর্গাপুর অন্ডাল অব্দি শুরু হয়ে গেল এই ব্যবসা। সঙ্গে যোগ দিল জয়দেব মন্ডল। রমরমিয়ে চললো 2 দশক ধরে এই ব্যবসা, প্রথমে সিপিএম এর আমলে, তারপরে তৃণমূলের আমলে। সিপিএম এর আমলে অভিযোগ ছিল ওই যে বললাম সাংসদ বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে, তারপর তৃণমূল আমল শুরু হলো, অভিযোগ উঠল মলয় ঘটক, বিনয় মিশ্র যুব তৃণমূলের নেতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পুলিশ চুপ করে থাকতো, কারণ দুদিনের ইনকাম 150 থেকে 200 কোটি টাকা পুলিশের পেছনে খরচা হতো। দুদিনের ইনকাম 150 থেকে 200 কোটি টাকা রাজনীতিবিদদের পেছনে খরচা হতো। সাংবাদিকরাও পেতেন, এলাকার বড় সাংবাদিকরাও পেতেন কয়লা পাচারের টাকা। তার জন্য এই কয়লা পাচার কাণ্ড কোনোদিন সামনে আসেনি, যতদিন না সিবিআই এর হাতে এই তদন্তভার যায় এবং ধানবাদ থেকে কিছু অফিসার এসে রেড করে অনুপ মাঝির বিভিন্ন ঠিকানায়। তারপরে এই কয়লা পাচার কাণ্ড খবরে আসে, তারপরেই অনুপ মাঝিকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। এতবার জিজ্ঞাসাবাদ করে যে গ্রেপ্তার করার আগেই অনুপ মাঝি ওরফে লালা সুপ্রিম কোর্ট থেকে গিয়ে রক্ষা কবচ পেয়ে যায়। যেই রক্ষা কবচ পেল, সিবিআই হাত ধুয়ে দিল। 3.5 বছর সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে সিবিআই আর কোনো কথা উল্লেখই করলো না। ইডির কাছ থেকে কিন্তু রক্ষা কবচ পায়নি, তবু এত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও ইডি কোনোদিন এই অনুপ মাঝিকে গ্রেপ্তার করেনি। কি রহস্যটা বলুন তো? আমাদের রাজ্যে এলেই ইডি এবং সিবিআই আধিকারিকরা এতটা অযোগ্য এবং অপদার্থ কিভাবে হয়ে যায়, যেটা আমি বলছি না, সিবিআই আসানসোলের বিশেষ আদালতের বিচারক বলছেন যে কতটা অযোগ্য অপদার্থ এই সিবিআই এবং ইডির অফিসাররা। অনুপ মাঝির 22টা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট খুলেছিল এই শুধুমাত্র কয়লা ব্যবসার জন্য। কি কি ছিল সেখানে? স্পঞ্জ আয়রন ম্যানুফ্যাকচারিং ইউনিট, রোলিং মাইন্স, সিলিকেট ফ্যাক্টরিজ, হার্ডকোল ম্যানুফ্যাকচারিজ। দুর্গাপুর থেকে আসানসোল থেকে পুরুলিয়া বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, কলকাতায় একের পর এক অফিস। এরপরে এই অনুপ মাঝি দেখলো এই ব্যবসা এবার নর্থ বেঙ্গলে ছড়াতে হবে, বাংলাদেশে ছড়াতে হবে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর থেকেও এই ইল্লিগাল কোলের ব্যবসা ছড়াতে কার নেটওয়ার্ককে এরা ব্যবহার করলো? ওই যে প্রথমেই বললাম, এনামুল হকের নেটওয়ার্ক। গরু পাচার কাণ্ডকে কেন্দ্র করে এই এনামুল হকের বিশাল একটা নেটওয়ার্ক ছিল, যে নেটওয়ার্কটা বর্ডার পেরিয়ে বাংলাদেশের সঙ্গেও ছিল। এই এনামুল হকের নেটওয়ার্ক, গরু পাচারের নেটওয়ার্ককে কাজে লাগালো এই অনুপ মাঝির কয়লা পাচারের নেটওয়ার্ক। আর তার সঙ্গে ছিল দুর্গাপুরের রাজু ঝায়ের প্যাডের ব্যবসা। প্যাডের ব্যবসা নিশ্চয়ই আপনারা জানেন। এই যে লরি করে কয়লা পাচার হতো বা গরু পাচার হতো, এই লরিকে সব জায়গায় ছাড় পাওয়া যেত যদি আপনি একটা প্যাড দেখাতেন, অর্থাৎ সই করা একটা কাগজ। সেই কাগজটা ছিল রাজু ঝায়ের। লরি প্রতি একটা অ্যামাউন্ট নিয়ে সেই লরিকে ছেড়ে দিত, এবং সেই লরি যার কাছে এই প্যাড থাকতো, রাজু ঝায়ের প্যাড, তাকে কোনো মানুষ তো দূরের কথা, পুলিশ প্রশাসন কেউ আটকাতো না। গরু পাচারের ব্যবসার সঙ্গে জুড়ে গেল অনুপ মাঝির কয়লা পাচারের ব্যবসা, এবং এই ব্যবসাটা গোটা রাজ্য থেকে শুরু করে বাংলাদেশে ছড়িয়ে পড়লো। কি ভাবছেন খুব ছোট ব্যাপার? একেবারেই ছোট ব্যাপার নয়। একটা সমান্তরাল অর্থনীতি চলতো। ভাবুন না, পার ডে 100 থেকে 200 কোটি টাকা ইনকাম। ভাবতে পারছেন? সমান্তরাল একটা অর্থনীতি চালাতো এই অনুপ মাঝি, জয়দেব মন্ডলরা, এবং যেখানে যুক্ত ছিল পুলিশের বড় অফিসাররা, রাজ্য প্রশাসনের বড় ব্যক্তিরা। ফলে তাদের কথা কোনোদিন খবরেও আসেনি, সাংবাদিকরাও পেতেন, কোনো খবরেও আসেনি, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনই হয়নি। আমি বলছি না, সিবিআই রিপোর্ট বলছে। সিবিআই এর হাতে না গেলে, যদি এই ধানবাদের কিছু অফিসার যদি এখানে না আসতেন, তাহলে জানাই যেত না যে আমাদের পুরুলিয়া থেকে আসানসোল, দুর্গাপুর, অন্ডাল, রানীগঞ্জ, এখানে একটা সমান্তরাল সরকার চলছে। অনুপ মাঝি এবং জয়দেব মন্ডল এই কয়লা পাচারকে কেন্দ্র করে একটা সমান্তরাল প্রশাসন চালাতো, ঠিক রাজ্য প্রশাসনের পাশাপাশি। অবিশ্বাস্য একটা কার্য চলতো। এই অনুপ মাঝি কয়লা পাচারের সঙ্গে গরু পাচারের নেটওয়ার্কটাকে জুড়ে নিল, এবং এর সঙ্গে বালি পাচারও ছিল। ভাববেন না ছেড়ে দিয়েছে তাকে। দামোদর এবং অজয় নদীর বালি পাচার করত, কয়েক হাজার কোটি টাকার টার্নওভার হতো মাসে। একটা সমান্তরাল প্রশাসন। এরপরে এরা দুর্গাপুর, আসানসোল বেল ছাড়িয়ে ধানবাদের দিকে এগোয়, এবং তারপরেই ধানবাদের অফিসাররা এসে এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং আমরা খবর জানতে পারি। কি ভয়ানক রিপোর্ট ভাবুন।
সিবিআই রিপোর্ট এখন অব্দি 20,000 কোটি টাকার টার্নওভার পেয়েছে এবং এই অনুপ মাঝির 175 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। কত বড় ছিল এই কয়লা ব্যবসা? কত বড় জানেন আপনারা? কোন রকম আইডিয়া আছে? সিবিআই রিপোর্টে উঠে এসছে যে শুধুমাত্র এই আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর এই এরিয়াতেই 3,500টা ইললিগাল কোল মাইন্স ছিল এই অনুপ মাঝি এবং জয়দেব মন্ডলের নিয়ন্ত্রণে। কত সংখ্যাটা? 3,500। 3,500 এই ইললিগাল কোল মাইনিং। এখান থেকে তাদের ডেইলি টার্নওভার হতো, ওই যে বললাম, 100 থেকে 200 কোটি টাকা। যখন ব্যবসা চড়া সুরে চলতো 200 কোটি টাকা পার ডে রোজগার হতো। যখন ব্যবসা একটু মন্দা হতো, হয়তো কোনো নতুন পুলিশ অফিসার এসছে বা প্রশাসন থেকে চাপ দেওয়া হয়েছে বা নির্বাচনী নির্ঘণ্ট বেঁচে গেছে, নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে, তখন 100 কোটি টাকা পার ডে। পার ডে 100 থেকে 200 কোটি টাকার ব্যবসা চলতো এই 3,500 বেআইনি কয়লার খনিতে। ভাবতে পারছেন, আইডিয়া পাচ্ছেন কেন অনুপ মাঝি কোনোদিন গ্রেপ্তার হয়নি? কেন যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, মলয় ঘটক, বিনয় মিশ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন গ্রেপ্তার হয়নি বুঝতে পারছেন? টাকার খেলা। এবং ওই যে বললাম, গোটা ভারতবর্ষে ইডি সিবিআই রাজত্ব করছে, তাদের ভয়ে কাঁপে রাজনৈতিক ব্যক্তিরা। হঠাৎ করে কোনো কারণে এই বাংলাতে তদন্ত করতে এলেই সিবিআই এবং ইডির যে কি হয়, কোনো তদন্তই শেষ অবধি হয় না। না সারদা, না নারদা, না রোজ ভ্যালি, না কয়লা পাচার কাণ্ড, না শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড, না বালিকা পাচার কাণ্ড, না গরু পাচার কাণ্ড, কোনো তদন্তেরই তদন্ত শেষ হয় না। দিনের পর দিন, বছরের পর বছর তদন্ত চলতে থাকে। যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে ছাড়া পেয়ে যায়, আর যাদের বেশি পরিমাণে আছে তারা তো কোনোদিন গ্রেপ্তারই হয় না। আমাদের আইন এটাই, এটাই আমাদের বিচার ব্যবস্থা। পার ডে 100 থেকে 200 কোটি টাকার ট্রানজাকশন। ভাবতে পারছেন কাদেরকে টাকা দেওয়া হতো, কোন কোন এরিয়াতে হতো? বারাবণী, জামুরিয়া, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, পারবেলিয়া, নিতুড়িয়া, দুর্গাপুর, অন্ডাল, সমস্ত বিধায়ক সাংসদরা টাকা পেতেন। অনুপ মাঝির ডায়েরি থেকে এটা জানা যাচ্ছে যে এই সমস্ত এলাকা, প্রায় ধানবাদ থেকে শুরু করে এদিকের অন্ডাল অব্দি, যতজন নির্বাচিত জনপ্রতিনিধি থাকতেন, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা, প্রত্যেক জনপ্রতিনিধিকে মাসে একটা নির্দিষ্ট টাইমে টাকা পৌঁছে দেওয়া হতো, যারা তারা মুখ বন্ধ করে রাখেন। প্রত্যেকটা মিডিয়া হাউসের মাসের শেষে একটা ইনকাম থাকতো। প্রত্যেকটা সাংবাদিক এই কয়লা পাচার থেকে ইনকাম করত। ফলে কোনোদিন খবর হয়নি, কোনোদিন অনুপ মাঝি গ্রেপ্তার হয়নি। 3.5 বছর সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে আজকে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে গেল কয়লা পাচার কাণ্ডের 20,000 কোটি টাকার মূল চক্রী অনুপ মাঝি ওরফে লালা। একমাত্র একজন মাত্র জেলে আছে, বাকি এই কয়লা পাচারের সবাই কিন্তু এখন জামিনে। তৃণমূল এই জয়দেব মন্ডলের বিরুদ্ধে প্রথমে যখন লুকিয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তৃণমূল নেতা অক্ষয় বাউরিকে আসানসোলে 2009-এর লোকসভা ভোটের আগে মার্ডার করে দেওয়ার অভিযোগ উঠেছিল এই কয়লা পাচারকারী জয়দেব মন্ডলের বিরুদ্ধে। অক্ষয় বাউরি তৃণমূলের নেতা, আর তৃণমূলের নেতাদের, বড় নেতাদের কাছেই এই জয়দেব মন্ডল নাকি টাকা পৌঁছে দিত, এমনটাই অভিযোগ, এমনটাই সিবিআই এর রিপোর্ট। কয়েক হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি, রাতের অন্ধকারে কলকাতার বড় নেতাদের কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা পৌঁছে যেত। কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার সবগুলোকে একসঙ্গে জুড়ে এই ব্যবসা বাংলার বাউন্ডারি ছাড়িয়ে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এমনকি পাশের দেশ বাংলাদেশেও ছড়িয়ে পড়লো এই কয়লা পাচার। ভাবতে পারছেন কত কোটি টাকা, কোটি টাকা বললে ভুল হবে, কত হাজার কোটি টাকার ব্যবসা। আর তাই এই ব্যবসার তদন্ত এগোয় না। বিচারপতিরা অবাক হয়ে যান কেন এই অনুপ মাঝি লালাকে গ্রেপ্তার করা হয় না। বিচারপতিরা সিবিআই কে বলেন যে 3.5 বছর একটা লোক সুপ্রিম কোর্টে রক্ষা কবচ নিয়ে বসে রইল আপনাদের চোখের সামনে, আপনারা কিছুই করলেন না। বিচারপতিরা বলে ইডি কে, আপনাদের কাছে তো কোনো রক্ষা কবচ ছিল না, আপনারা তো গ্রেপ্তার করতে পারতেন, কেন করেননি? কোনো উত্তর নেই। এই হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থা, বিশেষ করে এই বাংলার আইন ব্যবস্থা, এই বাংলাতে বিচার ব্যবস্থা এবং এই বাংলাতে ইডি এবং সিবিআই এর হাল। এখনো আপনারা মনে করেন যে কয়লা পাচার কাণ্ডে বিচার হবে, কয়লা পাচার কাণ্ডে সাজা হবে? মনে করেন আপনারা? কি বলবেন আপনারা?
মেন স্ট্রিম মিডিয়ায় এসব ঘটনা পাবেন না, কারণ ওই যে বললাম, মানি সবকিছু কিনতে পারে। এই প্রতিবেদন যদি ভালো লাগে, যদি মনে হয় এই বাংলার প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার খবর তো শোনাবই, খবরের পেছনে লুকিয়ে থাকা সেই আসল খবরগুলোকে আপনাদের চোখের সামনে প্রতিদিন টেনে বের করে আনবো, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।